আজকে কেউ কেউ কিন্তু বিড়ালের বাচ্চা হয়ে জেলে ম্যাও ম্যাও করছে তো। আর একজনকে কালকে শুনছিলাম ইডি ডাক দিয়েছে, যায়নি, তাই দিদি নাকি বলেছেন উনি আমার বাঘের বাচ্চা। আমি ভাবলাম পরবর্তী লিস্টে নাম ওনার। এক দল চলে গেছে শাসক দল তৃণমূলে, অপর দল চলে গেছে বিজেপিতে। কিন্তু ভাঙড়বাসীকে সাধুবাদ জানাই যে প্রকৃত রাজনীতিটা কেমন হওয়া উচিত, সেই রাজনীতির প্রকৃত সত্তাটাকে পশ্চিমবঙ্গের বুকে পুনরুজ্জীবিত করার জন্যে একজন বিধায়ককে তৈরি করেছেন, যার নাম নওশাদ সিদ্দিকী। আজকে রাজনীতির পরিভাষাটা পরিবর্তন করার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির মাটিতে এসেছেন। আমি তমলুকে দাঁড়িয়ে বলছিলাম, পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলে যদি কেউ হয় তাহলে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী শিখিয়েছেন রাজনীতি কিভাবে করতে হয়, রাজনীতির পরিভাষাটা কি। আজকে ভাঙড়ের বুকে যারা একসময় বাঘের বাচ্চা ছিল, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন সিপিএম সরকার যাদেরকে বাঘের বাচ্চা বলে পরিচিত করেছিল, আজকে কেউ কেউ কিন্তু বিড়ালের বাচ্চা হয়ে জেলে ম্যাও ম্যাও করছে তো। আর একজনকে কালকে শুনছিলাম ইডি ডাক দিয়েছে, যায়নি, তাই দিদি নাকি বলেছেন উনি আমার বাঘের বাচ্চা। আমি ভাবলাম পরবর্তী লিস্টে নাম ওনার, কারণ উনি এখনো পর্যন্ত যাকে যাকে বাঘের বাচ্চা বলেছেন সে কিন্তু কেউ তিহারে আছে, কেউ জেলে আছে, ন্যাশনালে আছে। তাহলে পরবর্তী লিস্টে যে মোল্লা সাহেবের নাম আছে সেটা আমাদের বুঝতে আর কারো বাকি নেই। আপনি অপেক্ষা করুন, সময় এসেছে আপনার। ভাঙড়ের মাটিতে কালকে কর্মী সভা করতে গিয়ে জানছিলাম যে আজকে এই ব্লকে এই কর্মী সভা বা এই জনসভা করতে গিয়ে এখানকার নেতৃত্বকে কতটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, কত কর্মী সমর্থকদেরকে আমাদেরকে জেল খাটতে হয়েছে। কালকে আমি সেখানে বলছিলাম যে এই মহিউদ্দিন আহমেদ মাহি 8 বার রাজ্য সরকার আমাকে জেল খাটিয়েছে। কেন জানেন? শুধু হকের চাকরিটা চেয়েছিলাম। সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিয়ে নিজে স্কুল পেয়েছি, তা সত্ত্বেও আজ পর্যন্ত স্কুলে যেতে পারিনি। কেন যেতে পারিনি? এই পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জিরা আমাদের চাকরিটাকে খোলা বাজারে টাকার বিনিময়ে বিক্রি করেছে, ধ্বংস করেছে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো চুরি করে বিক্রি করেছে এই শওকত আরাবুলদের গুন্ডা বাহিনীরা এক সময়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, আপনাদের 28 জন এখনো পর্যন্ত আমাদের করা মামলায় জেলে ঢুকিয়েছি, পরবর্তী লিস্টে আপনাদের নাম রেখেছি। আপনাদেরকেও সেই আসরে পাঠাবো, লুঙ্গি পরে অনুব্রতর সঙ্গে আপনাকেও বসিয়ে রাখবো, এটা আমাদের চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির ভাষা পরিবর্তন করছেন ভাইজান। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে মুসলিমদের মধ্যে লিডার হবে কেমন, ওই গুন্ডা বাহিনীদের মতো। মুসলিমদের মধ্যে কেমন হবে লিডার, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো চাটুকার। কিন্তু নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত মেরুদণ্ডটা শক্ত করে 42 দিন জেল খেটে নিজের আদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন, রাজনৈতিক আদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন সারা বাংলায়। প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন একটা মানুষ। প্রতিদিন 6টা সভা, 7টা সভা, 5টা র্যালি আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন। আমাদের কোনো স্টার প্রচারক নেই, আমাদের আদর্শটা হলো আমাদের স্টার প্রচারক। আমরা যে আদর্শ নিয়ে রাজনীতির ময়দানে এসেছি, যে আদর্শের কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সামনে এসেছে, সেই আদর্শ দেখে আমাদের সকলেই ভ্রুকম্পিত হচ্ছে। আজকে আমাদের রাজনৈতিক সঙ্গী এক সময় বলতে খুব খারাপ লাগছে ভাঙড়ের মাটিতে, আমি ভাইজানের অনুমতি নিয়েই বলছি। কিছুদিন আগে আপনাদের এখানে সভা করে গেছে সেলিম বাবু। সেলিম বাবু বলছে যে আমরা 5টা সিট দিতে চেয়েছিলাম, বলে গেছে তো। আবার বিমান বাবু বলছে আমি নওশাদ সিদ্দিকীকে 2টো সিট দিতে চেয়েছিলাম।
কতটা মিথ্যাবাদী ভাবুন, আপনারা নিজেরাই প্রমাণ করুন সেলিম বাবু সত্য না বিমান বাবু সত্য। একজন প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা 2টো সিট দিতে চেয়েছিলাম, আর একজন সভাতে দাঁড়িয়ে বলছে আমরা 5টা সিট দিতে চেয়েছিলাম। সেলিম বাবুকে কেন আজকে ভাঙড়ের মাটিতে এসে নওশাদ সিদ্দিকী সম্বন্ধে বলতে হচ্ছে? আজকে যে সেলিম বাবুরা পরোক্ষভাবে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে রাজ্যে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। এই নওশাদ ভাইয়ের সংগ্রাম, এই বাংলা জুড়ে নওশাদ ভাইয়ের সংগ্রাম, এই ভাঙড় জুড়ে ভাঙড়ের সংগ্রাম। তাই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ, এ আমাদের সংগ্রাম। চেয়ার কম দিয়েছে তো যে কথা আমি বলছিলাম, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের চেয়ারম্যান তথা আপনাদের ভালোবাসার মানুষ, যে মানুষকে আপনারা ভালোবেসে বিধানসভায় পাঠিয়েছেন বিরোধী একমাত্র কণ্ঠস্বর করে। তার বক্তব্য আপনারা শুনবেন, কিন্তু আমি আমার পূর্বের আলোচনায় ফিরছিলাম যে আজকে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে সেলিম বাবুকে এসে বলতে হচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি, আজকে আলিমউদ্দিন শুধুমাত্র মুর্শিদাবাদের সিটের দিকে তাকিয়ে বসে আছে। এতটা সেকুলার দল যে মুর্শিদাবাদ আসন জিতবো না হারবো সেটার জন্য বসে থাকবে 4 তারিখে। বিমানবাবুদেরকে বলছি, একটা রসুনের দেখবেন অনেকগুলা কোয়া থাকে, এই কোয়াগুলা সব আলাদা আলাদা বা পৃথক অবস্থায় থাকে, কিন্তু জড়টা দেখবেন একটা জায়গাতেই থাকে। তো রাজ্যে যতগুলা রাজনৈতিক দল চলছে, অর্থাৎ তৃণমূল, সিপিএম, বিজেপি, এদের প্রত্যেকের জড় আছে কিন্তু আরএসএস এর অফিসে। একমাত্র আইএসএফ যেটা হলো এক কোয়া রসুন। এক কোয়া রসুন কি জানেন তো? এক কোয়া রসুন দেখবেন বেশি অংশ ওষুধে কাজে লাগে, ওষুধ করার জন্য ব্যবহার হয়। ওরা পশ্চিমবঙ্গের মাটিতে যে বিষ বহন করেছে, বিষ ছড়িয়েছে, তার ওষুধ হলো একমাত্র আইএসএফ, যার জন্য ওরা আতঙ্কিত হয়ে আজকে আইএসএফকে আক্রমণ পর্যন্ত করতে দ্বিধাবোধ করছে না। আমরা সেই সমস্ত রাজনৈতিক বন্ধুদের বলি যে 2016 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, তখন তার আগে 2014 সালের লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে শুধুমাত্র 2টো আসন ছিল বিজেপির। কটা বললাম? 2টো আসন ছিল বিজেপির। কিন্তু 2016 সালে বিধানসভা নির্বাচন হলো। 2016 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ভোট ছিল 28%। কত বললাম? 28%। তারপর 2019-এর লোকসভা নির্বাচন আসলো। লোকসভা নির্বাচনে বিজেপির আসন গিয়ে দাঁড়ালো কত? 18টা। কত বললাম? 18টা। সিপিএম এর যে ভোটটা 28% ছিল, সেই ভোট এসে দাঁড়ালো মাত্র 7%। এই 7% ভোটটাকেও যদি আমি অন্যভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো রায়গঞ্জে মোহাম্মদ সেলিম, তমলুকে ইব্রাহিম আলী শেখ, মুর্শিদাবাদে বদরুদ্দোজা এবং আপনাদের ভাঙড়, উত্তর সোনারপুর, দক্ষিণ সোনারপুর, বারুইপুর মিলিয়ে বিকাশ বাবুর ভোট। সেখান থেকে 5% ভোট ছিল আমাদের ভোট। সেই অর্থে যদি বলতে যাই, তাহলে মাত্র 2% মানুষ ভোট দিয়েছিল সিপিএমকে 2019-এ। সেই সিপিএম 2021 সালের আগে পর্যন্ত লাল ঝান্ডাটা বাড়ি থেকে বার করার মতো ক্ষমতায় ছিল না। আজ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি,
কারণ যতটা আমাদেরকে অন্যান্য রাজনৈতিক দল আক্রমণ করছে, করবে জানি, বিজেপি আমাদেরকে আক্রমণ করবে, তৃণমূল জোচ্চোরের সরকার আমাদেরকে আক্রমণ করবে, কারণ আমরা স্বচ্ছতার রাজনীতি শেখাতে এসেছি বাংলাকে। স্বচ্ছতা আদর্শের রাজনীতি শিক্ষা দিয়েছেন ভাইজান। কিন্তু আমাদের বন্ধু একসময় সিপিএম, তারাও আমাদেরকে আক্রমণ করছে। অবাক লাগে, এই কথাগুলো ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলা দরকার আছে, আমি মনে করছি। তো সেই সময় লাল ঝান্ডাটা বার করার মতো ক্ষমতা ছিল না। এই শওকত আরাবুলের গোন্ডা বাহিনীর চামড়া তুলে দিচ্ছিল মেরে। তখন দরকার হয়েছিল বড় ভাইজানকে, ছোট ভাইজানকে, লাল ঝান্ডাটা তো গাছে বাঁধতে হবে, ঘরে থাকলে তো লাভ হবে না। তাই 2021 সালে ভাইজানদেরকে পাশে নিয়ে ব্রিগেডের ময়দানে ভাইজান দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, ভাতা ভিক্ষা নয়, অধিকার চাই। আজও দাঁড়িয়ে বলছি, সব জায়গায় নওশাদ সিদ্দিকীর একই আদর্শ সারা পশ্চিমবঙ্গের বুকে। জোটের আলোচনাতেও বলেছি, কোনো ভাতা ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা অধিকারের রাজনীতি বুঝব। তাহলে সেই যারা 28% ভোট মাত্র 2%-এ রূপান্তরিত করে 14টাকে 18টায় রূপ দিয়েছিল, 21 সালে আমাদের আইএসএফের উপর ভর করে যারা গাছে লাল ঝান্ডা বেঁধেছিল, তারাও আজকে আমাদেরকে খুব বড় বড় কথা শোনাচ্ছে। আমাদেরকে বলছে আমরা নাকি বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছি। ভাইজান বলবেন, শুনবেন আপনারা। বলি, তৃণমূলের যে ভাইরা বলছে যে আইএসএফকে ভোট দিলে বিজেপি চলে আসবে, কি সুন্দর কথা। আইএসএফকে ভোট দিলে বিজেপি চলে আসবে। বলি, আপনারা সবাই ভোট দিন সায়নীকে। আমাকে এইটুকু দায়িত্ব নিয়ে বলেন যে কাল যদি ইডি অফিসার সায়নীর বাড়ি যায়, পরশুদিন ও বিজেপিতে যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র প্রকাশ করুক, দিয়ে বলুক যে আমরা যতটা 42টা আসনে প্রার্থী দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি শ্বেতপত্র প্রকাশ করে বলতে পারে যে আমার একজন প্রার্থীও বিজেপি জয়েন করবে না, আইএসএফ দায়িত্ব নিয়ে ছোট ভাইজান বলে দিয়েছে আমরা প্রার্থী উইথড্র করে নেব, রাজনীতির আঙিনা ছেড়ে দেব। বলার ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? দুটো শুধু জাস্ট উদাহরণ দেব। আমি বলবো না সুজাতার কথা, বলবো না অর্জুন সিংয়ের কথা, আমি শুধু দুটো কথা বলবো রানিং। একটা রানাঘাটের বিধায়ক, যার নাম হলো মুকুটমণি অধিকারী। বিধায়কটা কার? বিজেপির। যিনি তৃণমূলের টিকিটে এবার রানাঘাটের এমপি পদপ্রার্থী। বুঝে আসলো কথা? বনগাঁর বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস, তিনি এবার তৃণমূলের এমপি পদপ্রার্থী। বলেন বিজেপি আগে না তৃণমূল আগে? যদিও হেরে যায় বিজেপির আসনে এসে বিধানসভায় বসবে, যদি জিতে যায় তাহলে বিজেপির আসনে এমপি দিল্লিতে গিয়ে বসবে। এরপরেও তৃণমূল বন্ধুরা আমাদেরকে বোঝাবেন যে আইএসএফকে ভোট দিলে বিজেপি চলে আসবে। আপনারা দায়িত্ব নিয়ে বলুন না যে আমাদের কেউ বিজেপি জয়েন করবে না। কাল ইডি অফিসার বাড়িতে যাবে ইন্টিমেশন লিখে নিয়ে যে হয় বিজেপি আসুন, না হলে অনুব্রতর মতো লুঙ্গি পরে, শাহজাহানের মতো লুঙ্গি পরে বসিয়ে দেব জেলখানাতে। পরশুদিন গিয়ে বিজেপির ঝান্ডা ধরে বলবে জয় শ্রীরাম। আর আমাদেরকে আপনারা রাজনীতি শেখাচ্ছেন। আমরা অধিকারের কথা বলছি। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। এতদিন ভাতা ভিক্ষা দিয়েছিল, এক সময় এই আমাদের শরিক সংগঠন ভেবেছিল যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পিডিসিআইকে গুটিয়ে দিয়ে একটা মন্ত্রী করে নীলবাতি গাড়ি করে ঘুরতে দিয়েছে সারা পশ্চিমবঙ্গ, ঠুটো জগন্নাথ করে কোনো কাজও নেই। এক সময় আমাদের শরিক সংগঠন হয়তো ভেবেছিল যে নওশাদ সিদ্দিকীকেও হয়তো তাই করব। কিন্তু ওরা বোঝেনি যে নওশাদ সিদ্দিকীর শিরদাঁড়াটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বিক্রি হওয়ার নয়। নওশাদ সিদ্দিকীর শিরদাঁড়া শক্ত আছে, কারণ এইটা একটা ব্র্যান্ডেড পরিবারের ছেলে। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। ভাইজান এসেছেন, সময় স্বল্প। আমি আমার বক্তব্য সকলকে আহ্বান করব যে আপনারা কর্মী সমর্থক যে যেখানে আছেন আমাদের বক্তব্য শুনছেন, আগামী দিনে এখানকার আমাদের আইএসএফ প্রার্থী, আমাদের আদর্শের প্রার্থী, তাকে জয়যুক্ত করবেন, ভাইজানকে জয়যুক্ত করবেন। ভালো থাকবেন সকলে।